আর একটা জিনিস করলেই সরকারের টনক নড়বে, সরকারটাকে ফেলে দাও। তুমি সরকার ফেলে দাও, সরকারের টনক নড়ে যাবে। সুপ্রিম কোর্ট দিনের পর দিন মামলাটা শোনেনি, দিনের পর দিন মামলাটা শোনেনি। শুধু শোনেনি নয়, মামলাটা ঝুলিয়ে রেখেছে অনন্তকাল ধরে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালে কোথাও গিয়ে মানে তার বিরুদ্ধে মানে চরমতম হাইকোর্টে কোনো হলে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি কয়েক ঘন্টার মধ্যে রক্ষা কবচ পেয়ে যান। অথচ ডিএ মামলা অনন্তকাল ধরে চলছে। কর্মচারীরা বাঁচলে, মধ্যবিত্তরা বাঁচলে বাজার ব্যবস্থাটা বাঁচবে। শুধু বাজার ব্যবস্থা বাঁচবে না, মানিটা রোটেট করবে, রোল আউট হবে। তিনি বলতে লাগলেন ডিএ চাইলে কুকুর ঘ্যাউ ঘ্যাউ করে, অমুক চাইলে কুকুর, চোর ডাকাত কুণাল ঘোষ পৌঁছে দেয়, মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি পৌঁছে দেয়, দেখেছো, বা কল্যাণ ব্যানার্জি পৌঁছে দেয় না। এগুলো পৌঁছে দেয় এই কর্মচারীরা। একটা সরকারের সমস্ত সাফল্য নির্ভর করে তার কর্মচারীদের আত্মত্যাগের উপরে। স্যার, কর্মী সংগঠনের একাংশ মনে করছিলেন ডিএর যে মামলা সেটা এই দীপাবলির মধ্যে কিছু একটা হেস্তনেস্ত হয়ে যাবে। দীপাবলি পার হয়ে গেল, আলোর উৎসব পার হয়ে গেল, এখনো ডিএ নিয়ে অন্ধকার। না দেখো, আমরা তো দীর্ঘ 10 বছর 11 বছরের উপরে লড়ছি। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকেই তো ডিএ নিয়ে একটা গড়িমসি তার দেবে না, বেআইনিভাবে আটকে রেখেছে। আমরা লড়ছি, অসীম ধৈর্য আমাদের। দেখো, আমাদের পেটে গামছা বেঁধে লড়তে হয়। সাধারণ মধ্যবিত্ত আমরা লড়ে যাব, আমাদের হতাশা নেই। আমরা হতাশ হলে বাকি কর্মচারী সমিতি মেরুদণ্ড ভেঙে পড়বে, সরকার জিতে যাবে। সেটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের ভারতবর্ষে বিচার ব্যবস্থা নিয়ে একটা যে মোহভঙ্গ, আশাহত হওয়া, সেটা নিয়ে আমরা আতঙ্কিত। কেন বলছি তোমাকে, যে আজকে সংবিধানে তো লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির উপরে আমাদের জায়গা দেওয়া হয়েছে জাস্টিসকে। এই জাস্টিস সর্বোচ্চ পদ। আমরা কোথাও যদি হতাশ হয়ে যাই, হেরে যাই, আমরা কোথায় দ্বারস্থ হই? হাইকোর্ট, সুপ্রিম কোর্টের। তো আজকে এই সুপ্রিম কোর্ট এই ডিএ মামলাটা আজকে শুনানি হয়ে আমরা ন্যায্য দাবিটা মিটিয়ে আজকে সমস্ত কর্মচারী হয়তো এই দীপাবলির আনন্দে আলোকিত হতে পারতাম। কিন্তু সুপ্রিম কোর্ট দিনের পর দিন মামলাটা শোনেনি, দিনের পর দিন মামলাটা শোনেনি। শুধু শোনেনি নয়, মামলাটা ঝুলিয়ে রেখেছে অনন্তকাল ধরে। আজকে দুতরফের লিখিত জমা পড়ে গেছে। 24 তারিখ, আমি যদি ভুল না হই, 24 তারিখে আমাদের ডেট ছিল সেপ্টেম্বরের। আগে পরে আমরা ডিউ টাইমে দিয়ে দিয়েছি 1 সপ্তাহ কর্মচারীদের তরফ থেকে লিখিত। সরকার দিয়েছে গড়িমসি করে 2 সপ্তাহ টাইম, শেষ দিন দিয়েছে। প্রশ্নটা হলো, এরপরে মাননীয় সুপ্রিম কোর্ট, যদিও এটা তাদের একান্তই সুপ্রিম কোর্টের নিজস্ব বিষয়, কবে তারা দেবে, আমি সেই মর্মে তাদের মতামত, তাদের নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না। এটা করার অধিকার বা করার জায়গাও আমি নেই। কিন্তু সুপ্রিম কোর্টকে তো বুঝতে হবে, দিনের পর দিন আজকে মানে সর্বসাকুল্য এ রাজ্যে তুমি ভাবো তো কত লক্ষ কর্মচারী এবং তাদের পরিবার আছে, এবং এই লক্ষ কর্মচারীদের সাথে রোটেট করে আছে মার্কেট। যারা ডিএটা বাড়বে, ডিএটা সে নিজে মানে জমিয়ে রাখবে না, সে ডিএটার সে বাড়তি খরচা করবে বাজারে, রোল আউট হবে টাকাটা। এই যে পুরো বাজার ব্যবস্থাটা আজকে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট দ্রুত কেন বিচার করছে না আমি জানি না। এ রাজ্যে তো আমরা এমনও উদাহরণ জানি, তৃণমূলের সর্বোচ্চ নেতা, সর্বভারতীয় সম্পাদক, তিনি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালে কোথাও গিয়ে মানে তার বিরুদ্ধে মানে চরমতম হাইকোর্টে কোনো হলে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি কয়েক ঘন্টার মধ্যে রক্ষা কবচ পেয়ে যান। অথচ ডিএ মামলা অনন্তকাল ধরে চলছে। এ যেন অপেক্ষার শেষ আর হচ্ছে না। বহু কর্মচারী ইতিমধ্যেই এই টেনিয়রে মারা গেছেন। বহু পেনশন হোল্ডার, যাদের সমস্যাটা আরও বেশি, একে তো তারা কম বেতন পান, বেতনের থেকে অনেকটা কম পেনশন পান, অর্ধেকের কাছে পিঠে, তার মধ্যে ডিএ বাড়ছে না দীর্ঘদিন ধরে। দামি ওষুধের দাম চড়া রেটে বিকোচ্ছে, তারা বয়স্ক, তাদের ওষুধ তারা খেতে পারছে না। প্রতিবাদ করলে পুলিশ বিভিন্ন কেস দিচ্ছে, মারছে, ধরছে। তুমি বলো তো কোথায় যাবে এই মানুষগুলো? ফলে বিভিন্ন মানে হতাশা নয়, একটা চরম তৈরি হচ্ছে। নৈরাশ্য, সংবিধান
আদালতের প্রতি আমাদের, এটার থেকে আমাদের মুক্তি হবে কিনা জানি না, তবে এই মাননীয় প্রধান বিচারপতি এবং তাদের মাননীয় সুপ্রিম কোর্টের কাছে আমাদের কাছে দ্রুত একটাই দাবি যে দ্রুত যেন এই সমস্ত কর্মচারী, তাদের পরিবার এবং এই বাজার ব্যবস্থা যেটা ভয়ানক ক্ষতি হয়ে গেছে এই রাজ্য সরকারের অধীনে, এআইসিপি মেনে তারা দিতে ডিনাই করছেন দিনের পর দিন, সব রাজ্য দিলেও এ রাজ্য বাদে, সেটা দ্রুত সমাধান করুন। কর্মচারীরা বাঁচলে, মধ্যবিত্তরা বাঁচলে বাজার ব্যবস্থাটা বাঁচবে। শুধু বাজার ব্যবস্থা বাঁচবে না, মানিটা রোটেট করবে, রোল আউট হবে, তাতে কিন্তু সার্বিকভাবে পশ্চিমবঙ্গের অর্থনীতিটা কিন্তু ভালো হবে। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই তার ভাষণে বলেন যে তিনি সংগ্রাম করে বড় হয়েছেন, সংগ্রাম থেকে তার জন্ম, কিন্তু এই ডিএর যে আন্দোলন, এই আন্দোলন তো তার সংগ্রামকেও ছাপিয়ে যাচ্ছে। কি করলে আর হুঁশ ফিরবে বলে মনে হয়? দেখো, তার হুঁশ ফেরার জায়গায় তিনি নেই। ক্ষমতায় আসীন হওয়ার আগে তিনি দাঁড়িয়ে থেকে বলেছিলেন মাত্র কয়েক শতাংশ ডিউ ছিল তৎকালীন সরকারের। তিনি বলেছিলেন কেন্দ্রীয় হারে যে সরকার দিয়ে দিতে না পারে তার ক্ষমতায় থাকার অধিকার নেই। ঠিক বলেছিলেন, আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম। ক্ষমতায় আসার পরে তিনি সম্পূর্ণ পরিবর্তন হয়ে প্যারাডাইম শিফট করে নিজেকে তিনি বলতে লাগলেন ডিএ চাইলে কুকুর ঘ্যাও ঘ্যাও করে, অমুক চাইলে কুকুর, চোর ডাকাত। একটা সরকারের সমস্ত সাফল্য নির্ভর করে তার কর্মচারীদের আত্মত্যাগের উপরে। এই যে আজকে এসআইআর হচ্ছে, কারা করছে? কর্মচারীরা। আজকে এই যে মমতা ব্যানার্জির বিভিন্ন বলেন কি তিনি 70-75টা সামাজিক প্রকল্প, তার সামাজিক প্রকল্পগুলো কি মদন মিত্র বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়? কুণাল ঘোষ পৌঁছে দেয়? মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি পৌঁছে দেয়? দেখেছো? বা কল্যাণ ব্যানার্জি পৌঁছে দেয়? না, এগুলো পৌঁছে দেয় এই কর্মচারীরা, অর্থাৎ রাজ কর্মচারীরা রাজার সাফল্যের অন্যতম অংশীদার। তাহলে সেই জায়গায় রাজকর্মচারীরা শুধু মুখে পেটে গামছা বেঁধে কাজ করবে? এ রাজ্যের কর্মচারীদের বেতন পাঠামো অন্য রাজ্যে গিয়ে বললে লজ্জায় মুখ ঢেকে যায়, মুখে বলা যায় না। সবচেয়ে দরিদ্র ঝাড়খণ্ড, সবচেয়ে দরিদ্র রাজ্য বিহার অন্যতম, তাদের গিয়ে দেখো গিয়ে ডিএ কেন্দ্রীয় হারে, এআইসিপি মেনে। এই রাজ্যে দান ধ্যান খয়রাতিটাকে একটা সরকার, ডোল পলিটিক্সকে একটা সরকার এমন উচ্চতায় নিয়ে গেছে, আর তারপরে সরকারি প্রকল্পে ব্যাপক 9-6 চুরি। তার ফলে যেটা হচ্ছে, বেসিক যে উন্নয়নের মাপকাঠি প্যারামিটার সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প আসছে না, শিল্পের পরিকাঠামো তৈরি করা যাচ্ছে না, রাস্তাঘাট যেন সাগর, গর্ত যেন চাঁদের চাইতে বেশি গর্ত পশ্চিমবঙ্গের রাস্তায়। যাও তুমি A1 সিটি, প্ল্যান্ট সিটি, কসমোপলিটন সিটি, রাজারহাট, নিউ টাউন যাও, সল্টলেক যাও, তুমি মনে করবে গাড়িতে না গিয়ে নৌকোয় গেলে বোধহয় ভালো হতো। ঠিক আছে, এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, উন্নয়ন ইগনোর হচ্ছে, ইগনোর। কর্মচারীরা বেতন পাচ্ছে না ন্যায্য, অথচ মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ আছে, আন্তর্জাতিক আদালতের আদেশ আছে, ন্যায্য কাজ করার ন্যায্য বেতন দিতে হবে, না দিলে সেটা বেআইনি হবে। সরকার মানছে না দিনের পর দিন। আর সেটার দেখেও সাক্ষী গোপালের ভূমিকায় আছে আইন ব্যবস্থা। এই যে সর্বোচ্চ আদালত আজকে দিনের পর দিন শুনানিগুলো করেনি, তারা কি জানতো না? বিভিন্ন রাজকর্মচারীদের মহল থেকে মেলের পর মেল গেছে। আপনারা দেখুন, এত লক্ষ কর্মচারী, তাদের সাথে যুক্ত ঘরে গড়ে যদি 4 জন করেও লোক ধরা যায়, কত লক্ষ দাঁড়াচ্ছে গিয়ে। তাদের জীবন জীবিকার রুজিকে যেভাবে সরকার পদদলিত করছে এবং তাতে অসহায় দর্শকের ভূমিকা নিচ্ছে আইন ব্যবস্থা, তাতে আমি অন্তত এইটুকু বলতে পারি যে এই আইন ব্যবস্থা, রায় আমাদের ফেভারেই থাকবে যেদিনই থাক, কিন্তু আইন ব্যবস্থার যে ক্ষতিটা মানুষের মননে হলো সেটা হয়তো আর কোনোদিন রিকভার হবে না। স্যার, আর কি করলেই সরকারের টনক নড়বে বলে মনে করছেন? প্রশাসনিক প্রধান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চাইছেনটা কি? দেখো, আর একটা জিনিস করলেই সরকারের টনক নড়বে, সরকারটাকে ফেলে দেওয়া। তুমি সরকার ফেলে দাও, সরকারের টনক নড়ে যাবে। সরকারকে ইমিডিয়েট ছুঁড়ে যদি আস্থা খুঁড়ে না ফেলা যায়, আমি তোমায় বলছি এই সরকার দিয়ে দেবে না। সরকারের অ্যাটিটিউড সুপ্রিম কোর্টও যদি বলে, সুপ্রিম কোর্ট কি এই সরকার মানে? তোমার কি মনে হয়? সুপ্রিম কোর্টকে মানে না। এসএসসি মামলায় মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে সুপ্রিম কোর্টের ইয়েটা মানছি না, ভার্ডিক্ট বলেছে তো। অর্থাৎ একটা সরকার সুপ্রিম কোর্টকে মানে না, তারা সুপ্রিম কোর্টের দেওয়া
রায়কে মানবে, তুমি মনে করো রিভিউ চাইবে, দিনের পর দিন টাইম কিলিং করবে। এটার একটাই সমাধান, ব্যালেটের জবাব দিয়ে রাজ্যের বর্তমানে এই স্বৈরাচারী সরকারকে, সাম্প্রদায়িক স্বৈরাচারী সরকারকে আস্থা করে ফেলে না দিলে এখানে মানুষের রুজি রোজগার, শুধু কর্মচারী নয়, রাজকর্মচারী নয়, পুলিশ বেতন পায় না, ডিএ পায় না, সমাজের সব স্তরের মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে মানুষ মুক্ত পাবে, বাস।